প্রতিষ্ঠার ১৯ বছর পর প্রথমবারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের লক্ষ্যে গঠনতন্ত্রের খসড়া প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে কেন্দ্রীয় সংসদে ২১টি এবং হল সংসদে ১১টি পদ রাখার প্রস্তাব করা হয়েছে। গণতন্ত্রের খসড়ার প্রস্তাবের পর থেকে পুরো ক্যাম্পাসে বইছে নির্বাচনের আমেজ। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি আবু মুসা। ডাকসু, চাকসু সহ দেশের ৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে ছাত্র সংসদ নির্বাচন। কুকসু নির্বাচনের লক্ষ্যে গঠনতন্ত্রের খসড়া প্রকাশের পর থেকেই শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে ভোটের আমেজ। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্র অনুযায়ী ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলেও শিক্ষার্থীরা বলছেন তাদের অধিকার বাস্তবায়নে বিকল্প শক্তি হতে পারে ছাত্র সংসদ। এটা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন বা কুকসু নির্বাচন, এটা আসলে আমাদেরকার দাবি দেওয়ার চেয়ে এখন আসলে এটা একদম সময়ের দাবি হয়ে গেছে। মনে হয় যে আমাদের যে কথাগুলো, আমাদের যে চাওয়া পাওয়াগুলো জায়গা মতো পৌঁছানোর জন্য আসলে একটা মাধ্যম দরকার, যেটা হিসেবে আমি আসলে একমাত্র কুকসুকেই দেখছি। জন্য আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অবশ্যই আমাদের দাবি কুকসু অবশ্যই ডিসেম্বরের মধ্যেই হতে হবে। বিভিন্ন সীমাবদ্ধতা উপেক্ষা করে শিক্ষার্থীদের সমস্যা সমাধান ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে শিক্ষার্থী বান্ধব নেতৃত্ব চাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। আসলে বিতর্ক থাকবে, যেহেতু শুরুর পথ ছাড়া অনেক কিছু হয়, অনেক কন্ট্রোভার্সি থাকে। এর বাইরে গিয়েও আমরা দেখব শিক্ষার্থী বান্ধব একটা ছাত্র সংসদ নির্বাচন হবে। প্রথম চাওয়া হচ্ছে আমাদের এটা একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম হবে, কোনো দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি থাকবে না। সকল নিয়ম মেনে দ্রুতই নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ইতিমধ্যে এই নীতিমালা ছাত্রদের জন্য ওপেন করে দেওয়া হয়েছে তাদের মতামতের জন্য। খুব শীঘ্রই এটা শেষ হবে। শিক্ষা মন্ত্রণালয়, তারপরে আইন মন্ত্রণালয় থেকে ভেটিং নিবে, তারপরে চ্যান্সেলরের অনুমোদন নেবে। অনুমোদন হয়ে আসলে আমরা তখন নির্বাচনের ব্যবস্থা করব। বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৬,৪৬১ জন শিক্ষার্থী রয়েছে। প্রতিষ্ঠার ১৯ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের নির্বাচন। ইতিমধ্যেই ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে নির্বাচনী হাওয়া। সাধারণ শিক্ষার্থীরা বলছেন তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করতে চান সঠিক নেতৃত্ব। নির্বাচিত প্রতিনিধিরাই তাদের অধিকার নিয়ে কাজ করবে ক্যাম্পাস জুড়ে, এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ শিক্ষার্থীরা। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা। সাতক্ষীরার আশাশুনি উপজেলার দক্ষিণ কাদাকাটি কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দয়ারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ চলছে ধীর গতিতে। ২০২৪ সালে ভবন দুইটি হস্তান্তরের কথা থাকলেও এখনও শেষ হয়নি নির্মাণ কাজ। ফলে শ্রেণীকক্ষ সংকটে চরম ভোগান্তিতে পড়েছে বিদ্যালয় দুইটির শিক্ষার্থীরা। তবে নির্মাণ কাজের এমন ধীর গতির জন্য উপজেলা প্রকৌশলী অধিদপ্তরকে ধুঁকছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিনিধি ফয়জুল হক বাবুর রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। দীর্ঘ ২ বছর ধরে টিনের ছাউনি আর অস্থায়ী ঘরে এভাবেই চলছে পাঠদান। সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৯৫ নং দক্ষিণ কাদাকাটি কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন। পুরাতন ভবন ভেঙে নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হলেও ২ বছরেও তা শেষ হয়নি। ফলে বিদ্যালয়টিতে দেখা দিয়েছে তীব্র শ্রেণীকক্ষ সংকট। একই সঙ্গে একাধিক শ্রেণীর পাঠদান, গরমে অস্বস্তিকর পরিবেশ সহ সব মিলিয়ে শিক্ষার পরিবেশ হয়ে পড়েছে নাজুক। শুধু তাই নয়, বিদ্যালয়টিতে নেই কোনো টয়লেট, বিশুদ্ধ পানির ব্যবস্থা কিংবা অফিস কক্ষ। অল্প জায়গা আমাদের গাদাগাদি করে বসতে হয়। আমাদের বিদ্যালয়ে জলের ব্যবস্থাও নেই। আমাদের জল পিপাসা লাগলে বাড়ি যেতে হচ্ছে। আমরা ঠিক মতন এখানে আলোর ব্যবস্থা নাই, কোনো বাতাসের ব্যবস্থা তেমন নাই। ২০২৪ সালের মধ্যে নতুন ভবন হস্তান্তরের কথা থাকলেও এখনও ৩০% কাজও শেষ হয়নি। কাজের ধীরগতির জন্য উপজেলা প্রকৌশলী অধিদপ্তরকেই দায়ী করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বারবার কর্তৃপক্ষের কাছে যাওয়ার পরেও তাদেরকে এই কাজে ইনভলভ করতে পারছে না। একই চিত্র দেখা গেছে ৯৭ নং দয়ারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়েও। চাঁচের বেড়া দেয়া জীর্ণ কক্ষে চলছে ক্লাস, আর বিদ্যালয়ের মাঠে পানি উন্নয়ন বোর্ডের ফেলে রাখা ব্লকগুলো শিক্ষার্থীদের খেলাধুলা ও দৈনন্দিন কার্যক্রমে তৈরি করছে বাধা। ব্লক রাখার কারণে আমাদের খেলতে খুবই সমস্যা হয়, সকালে অ্যাসেম্বলি করতেও খুব সমস্যা হয়। যদি আমাদের এই বিল্ডিংটা দ্রুত হতো তাহলে বাচ্চাদের ভালোভাবে লেখাপড়া করানো আমাদের পক্ষে খুব সহজ হতো। শ্রেণীকক্ষ সংকটে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অতিরিক্ত ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। এতে আসন্ন বৃত্তি পরীক্ষার ফলাফল নিয়ে উদ্বিগ্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মাত্র 2টা রুম, তাও একটা অফিস রুম আর একটা বাচ্চা। আমার স্কুলে প্রায় 150 মতন বাচ্চা রয়েছে। যদিও কাজের ধীরগতির বিষয়ে দায়সারা উত্তর দিল উপজেলা প্রকৌশলী বিভাগ। প্রতিদিনই খোঁজ নেওয়া হচ্ছে, সেজন্য আমার বলা রয়েছে যে সর্বোচ্চ 2-2.5 মাস সময় দেবে। এর মধ্যে না শেষ করতে পারলে তাদের জরিমানা পড়ব আর কি।
স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে কর্তৃপক্ষকে চিঠি দিয়েও কোনো সমাধান হয়নি। দ্রুত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে বলে জানালেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার মাধ্যমে চিঠি দিয়েছেন, চিঠি দেওয়ার পরেও এটি তারা ব্যবস্থা নেয়নি। আমরা এই বিষয়টি জেলা প্রশাসক স্যারকে জানিয়েছি। পড়ালেখা এবং স্বাভাবিক চলাচল এটি ব্যাহত হচ্ছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান বলেছেন, বে টার্মিনালের প্রথম টার্মিনালটি 2030 সালের মধ্যে চালু করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। আগামী বছরের মাঝামাঝি কাজ শুরু করা গেলে নির্ধারিত সময়ের মধ্যে এটি অপারেশনে আনা সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। দুপুরে বন্দরের শহীদ ফজলুর রহমান অডিটোরিয়ামে বে টার্মিনাল সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি জানান, বে টার্মিনাল সহ বন্দরের সব প্রকল্প পাবলিক প্রাইভেট পার্টনারশিপ গাইডলাইন মেনে 100% স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যেই একটি সাকসেস স্টোরি উপহার দেওয়া সম্ভব হবে বলেও জানান তিনি। সারা পৃথিবী থেকে এখানে ইনভেস্ট করার জন্য আমাদের সাথে অনেক বড় বড় কোম্পানি যোগাযোগ করছে। একটাই সমস্যা হলো, আমাদের বটলনেক এখন হলো বর্তমান পোর্ট। এবং আমাদের এই বক্তব্যের ভিতরে আজকে এসছে, যেটা আপনারা শুনেছেন, যে প্রতিদিন $1 মিলিয়ন আমাদের লস হচ্ছে এই বে টার্মিনাল না করার জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাঠ পর্যায়ে জরিপ পরিচালনা করছে এবং জনগণ যাকে চায়, যে জনগণের পাশে থাকবে তাকেই দল মনোনয়ন দেবে বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। সকালে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর আজিজিয়া মাকজানুল এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফার লিফলেট ও কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন, সম্প্রতি জামায়াতের নায়েবে আমির বিএনপির সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন। মাঠ জরিপ হচ্ছে জনগণ যাকে চায়, জনগণ যাকে পছন্দ করে, জনগণের পাশে যে থাকবে তাকেই আগামীতে নমিনেশন দেবে। এটাই আমরা সাধারণত জানি। আমি রাজনীতি ভাষায় যেটা বলি, এখন পার্টির হাইকমান্ড আমি আশা রাখি সেদিকেই মূল্যায়ন করবে। কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বলেছেন, ভারত তার এদেশীয় দোসরদের নির্বাচন বানচালের জন্য লেলিয়ে দিয়েছে। বিএনপি পরাজয় মানার দল না। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় কৃষক সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। দুপুরে নবীনগর সরকারি পাইলট হাই স্কুল মাঠে উপজেলা ও পৌর কৃষক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে কৃষক দলের আহ্বায়ক জহিরুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক ঢাকসুর ভিপি পদপ্রার্থী আব্দুল ইসলাম খান, কেন্দ্রীয় কৃষক দল নেতা এ.কে.এম. মামুনুর রশিদ, এনায়েতুল্লাহ খোকন, জেলা কৃষক দল আহ্বায়ক আবু শামীম আরিফ সহ আরো অনেকে। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো থাকায় নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন। উপদেষ্টা আরও বলেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এই অবস্থা বজায় থাকলে খুব ভালোভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে। নির্বাচনের পরিবেশ ভালো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও যেটা, এটা দিয়ে ভালোভাবে নির্বাচন করা যাবে। ফরিদপুরের ভাঙ্গায় পৃথক স্থানে দুদল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় অন্তত 60 জন আহত হয়েছে। উপজেলার হামিরদি ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে গতকালের ঘটনার পর দ্বিতীয় দিনে আবারও 2 দল গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হয়। আজ সকালে ওই গ্রামে সাইমন মাতব্বরের দলের মিন্টুকে মারধর করলে 2 দল গ্রামবাসীর ফের সংঘর্ষ শুরু হয়। এতে কমপক্ষে 15 জন সহ অন্তত 60 জন গ্রামবাসী আহত হয়। প্রায় 20টি ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে। সকালে সদর উপজেলার
কলামনখালী বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে কলামনখালী গ্রামের বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান আসাদ ও মাসুদ জোয়ারদারের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষে অন্তত 10 জন আহত হয়। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর 60 বিজিবি ব্যাটালিয়নের অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় অবৈধ পণ্য আটক করা হয়েছে। সকালে সুলতানপুর 60 বিজিবির অধীনস্থ কুমিল্লার আদর্শ সদর ও ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তবর্তী এলাকার সীমান্ত থেকে এই অবৈধ পণ্য আটক করা হয়। সুলতানপুর 60 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে 1,05,00,000 টাকা মূল্যের ভারতীয় মোবাইলের ডিসপ্লে এবং খাদ্য সামগ্রী আটক করে। সীমান্তে নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তভাবে অব্যাহত রয়েছে বলে জানান তিনি। কুড়িগ্রামের নাগেশ্বরীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। 2025-26 অর্থ বছরের রবি মৌসুমে সরিষা, গম, মসুর, ভুট্টা, বাদাম, খেসারি, শীতকালীন পেঁয়াজ, মুগ, সূর্যমুখী ফসলের প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের নিমিত্তে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে সকালে উপজেলা চত্বরে সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ। এ সময় উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিসার ফিরোজ হোসেন সহ অনেক উপস্থিত ছিলেন। সকল কৃষকের কাছে মনে হয় আছে না, আমাদের কৃষক আছে, তারপরেও যারা বিএস আছে। গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় একজনের মৃত্যু হয়েছে। রবিবার দিনগত রাত 7:30টার দিকে শ্রীপুর রেল স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ থেকে একটি ট্রেন সন্ধ্যা 7:30টার দিকে ঢাকার দিকে আসছিল। ট্রেনটি শ্রীপুর রেল স্টেশন পার হয়ে আসার পর এক ব্যক্তি দৌড়ে রেল লাইন পার হচ্ছিল। এক পর্যায়ে তিনি পা পিছলে ট্রেনের সামনে পড়ে যান। এ সময় ট্রেনটি তার উপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। টাঙ্গাইলের ঘাটাইলে বাবার বিরুদ্ধে ঘুমন্ত মেয়েকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার রাতে উপজেলার কায়েতকাই গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনার আজ দুপুরে অভিযুক্ত মুক্তার আলীকে নিজ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, মুক্তার আলী প্রায় 1 বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। পরিবার থেকে তাকে চিকিৎসার জন্য নানা জায়গায় নিয়ে গেলেও উন্নতি হয়নি। রবিবার রাতে হঠাৎ তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। ঘরের মধ্যে ঘুমন্ত মেয়ের গায়ে ঝাঁপিয়ে পড়ে ছুরি দিয়ে 2 জায়গায় সজোরে আঘাত করে। পরে তোহার মায়ের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুন্সিগঞ্জের গজারিয়ায় অস্ত্রের মুখে সাবেক এক সেনা সদস্যের পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় সংঘবদ্ধ ডাকাত দল স্বর্ণালঙ্কার সহ নগদ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে ভুক্তভোগীরা জানায়। গতকাল উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি দক্ষিণপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফজলুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার আলম আজাদ বলেন, খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছেন তারা। নোয়াখালীর হাতিয়ায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ চোরাইকৃত কয়লা ও 4টি কার্গো বোট সহ 2 চোরাকারবারিকে আটক করা হয়েছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন হাতিয়া ও রামগতি যৌথভাবে টাঙ্কির খাল সংলগ্ন মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক 4টি ইঞ্জিন চালিত কাঠের বোট থেকে বৈধ কাগজপত্র বিহীন প্রায় 35 লাখ টাকা মূল্যের 140 টন কয়লা জব্দ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অগ্নিকাণ্ডে ৩টি দোকান ভস্মীভূত হয়েছে। রবিবার উপজেলা গোমস্তাপুর বাসস্ট্যান্ড পরে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাখানেক অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গোমস্তাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহতাব উদ্দিন মৃধা জানান, ঘটনাস্থলে এসে একটি ইউনিট ঘণ্টাখানেক অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠন ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম নগরীতে লিফলেট বিতরণ ও প্রচারণা চালানো হয়েছে। চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের নেতৃত্বে টেরিবাজার ও আশপাশের এলাকায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা লিফলেট বিতরণে অংশ নেয়। এ সময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, ব্যবসায়ী নেতা আব্দুল মান্নান, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বশর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সংগ্রামে সবাই একসাথে কাজ করার প্রত্যয়ে নেত্রকোনার আটপাড়া উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম হিলালি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল কাদের সুজা সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জনমত গঠন ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রফিউদ্দিন ফয়সাল। সভায় উপজেলা বিএনপি নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালার আয়োজন করেছে কাপাসিয়া জাতীয়তাবাদী মহিলা দল। অনুষ্ঠিত এই কর্মশালার উদ্বোধন করেন কাপাসিয়া উপজেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য শাহ রিয়াজুল হান্নান এবং বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা। কর্মশালায় কাপাসিয়া উপজেলার ১১টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অসংখ্য মহিলা দলের নেত্রী ও কর্মীরা অংশগ্রহণ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের সন্দ্বীপে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সন্দ্বীপ উপজেলার শিবেরহাট এলাকায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সন্দ্বীপ উপজেলা বিএনপির সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের নেতৃত্বে গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় তিনি স্থানীয় জনসাধারণের মাঝে বিএনপির ৩১ দফা কর্মসূচি তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে সমর্থন দেওয়ার আহ্বান জানান। কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর এস.এম. রফিকুল ইসলাম বাচ্চুর হাত ধরে গাজীপুর সদর উপজেলার আদিবাসী নেতৃবৃন্দ সহ ২ শতাধিক আদিবাসী বিএনপিতে যোগদান করেন। ভবানীপুর জেসন গেট নওলাপাড়া এলাকায় আদিবাসী নেতৃবৃন্দদের বিএনপিতে যোগদান অনুষ্ঠানে গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লির সভাপতিত্বে ও বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রূপচাঁদ ভর্মনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন অপু শরীয়তপুর ৩ আসনে আগমন ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ৫,০০০ নেতাকর্মীদের জন্য প্রীতিভোজের আয়োজন করেছেন গোসাইরহাট উপজেলা বিএনপির নেতা জিয়াউর রহমান জমাদ্দার। এতে প্রধান অতিথি ছিলেন তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন অপু। এ সময় ডাক্তার এ.এস. কামাল উদ্দিন আহমেদ, মহিতুল গনি মিন্টু সর্দার, মাহবুব আলম তালুকদার, বি.এম. মহিউদ্দিন বাদল, কে.এম. সিদ্দিক আহমেদ, আক্তার হোসেন নান্টু খান,
আলাউদ্দিন সর্দার, হাবিবুর রহমান ঘরামি, আব্দুর রাজ্জাক রাজু, কামরুজ্জামান মজনু, চৌধুরী মাহফুজুর রহমান উজ্জ্বল উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষ থেকে মিয়া নুরুদ্দিন অপু ভাইয়ের পক্ষ থেকে জিয়াদ জমাদারকে অভিনন্দন জানাচ্ছি। তিনি অক্লান্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠান এবং খাওয়া দাওয়ার অনুষ্ঠান সফল এবং সার্থক করছেন। মানুষের মনে একটা আশা, জাতীয় সংসদ নির্বাচনে তারা শরীয়তপুর 3-এ বিপুল ভোটে বিজয় করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি প্রচারের লক্ষ্যে তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল কালাম আজাদের নির্দেশে চাঁদপুরের লক্ষ্মীপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণ করা হয়েছে। তাঁতি দল চাঁদপুর জেলা শাখার উদ্যোগে সদর উপজেলার বহরিয়া বাজার এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়েছে। এ সময় তাঁতি দলের চাঁদপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন গাজী, চাঁদপুর জেলা কমিটির সদস্য শিহাব সুমন, রফিক গাজী, লক্ষ্মীপুর ইউনিয়ন তাঁতি দলের সভাপতি সবুজ ভুঁইয়া উপস্থিত ছিলেন। সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এর আয়োজনে ধামরায়ে তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে গ্রাহক সেবা পক্ষ উদযাপন করা হয়। এ সময় কিশোরীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কিশোরীদের মাঝে 10টি সাইকেল, 5 শতাধিক গাছের চারা, 10 জনকে 5,000 করে বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও 2 জনকে হুইল চেয়ার দেওয়া হয়। অনুষ্ঠানের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এসডিআই বাংলাদেশ শামসুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধামরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুন আহমেদ অনিক। বিশেষ অতিথি ছিলেন ধামরা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা রিদওয়ান আহমেদ রাফি, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা SM হাসান। গর্ভবতী মায়েদের স্বাভাবিক প্রসবে উৎসাহিত করার লক্ষ্যে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 3 নবজাতকের মাকে শুভেচ্ছা উপহার প্রদান করেছেন মেহেরপুর জেলা প্রশাসন। সকালে জেলা প্রশাসনের পক্ষে গাংনীর সহকারী কমিশনার ভূমি নাবিদ হোসেন নবজাতকের মায়েদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। পাশাপাশি দেওয়া হয়েছে সরকারিভাবে প্রস্তুতকৃত জন্ম নিবন্ধনের কার্ড। এ সময় গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর আব্দুল্লাহ আল আজিজ সহ চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। নরমাল ডেলিভারি কিভাবে সরকারি হাসপাতালে বাড়ানো যায় সেই উদ্যোগ নেই এবং আমাদের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এতিমখানায় সৌদি আরব সরকারের পক্ষ থেকে পাঠানো দুম্বার মাংস বিতরণ করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম। এ সময় জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহকারী মহাসচিব সাজাদুর রহমান সাজু, গোবিন্দগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ খান, সাধারণ সম্পাদক উজ্জ্বল হক প্রধান, মাই টিভির প্রতিনিধি মশিউর রহমান বাবু উপস্থিত ছিলেন। মৌলভীবাজার জেলার জুড়িতে বেলাগাঁও গ্রামের রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন হয়েছে। উপজেলা চত্বরে এই মানববন্ধন হয়। মানববন্ধনে বেলাগাঁও গ্রামের শত শত সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরে যাতায়াতের প্রধান রাস্তা এই গ্রামের উপর দিয়ে বয়ে গেছে। দেশের অর্থনীতিতে এই গ্রামের কৃষি, মৎস্য ও পর্যটন গুরুত্বপূর্ণ অবদান রাখলেও স্বাধীনতার 54 বছরেও এই গ্রামে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য আবুল কাশেম, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, ছাত্রনেতা নাইম আহমেদ, আমির হোসেন, যুবদল নেতা জাহিদ হাসান জামি। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অমিতা হালদারকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজনরা। সকালে উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে নিহত অমিতা হালদারের স্বজনরা অভিযোগ করে বলেন, অমিতা হালদারকে নির্মমভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়। কিন্তু তার স্বামী জীবন বর্মন সহ তাদের পরিবারের লোকজন অমিতাকে নির্যাতনের এক পর্যায়ে তাকে হত্যা করে। তার স্বামী জীবন বর্মন পুলিশের হাতে গ্রেফতার হলেও অন্য আসামিরা এখনো ধরা ছোঁয়ার বাইরে। খুলনায় বিএনপি নেতার অফিসে সন্ত্রাসীদের বোমা হামলার প্রতিবাদে ও মাদ্রাসার শিক্ষক
ইমদাদুল হকের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে খানজাহান আলী থানা বিএনপির মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সকালে নগরীর ফুলবাড়ি গেট বাসস্ট্যান্ড চত্বরে দলীয় নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এই কর্মসূচি চলাকালে এক সমাবেশের আয়োজন করে দলীয় নেতাকর্মীরা। এতে সভাপতিত্ব করেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মোনা। বরগুনায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট ডাক্তার রফিকুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সকালে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযোগ প্রত্যাহার ও তাকে তার দায়িত্বে পুনর্বহালের দাবি জানান। পরে মানববন্ধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলমের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মেহেরপুর সদর উপজেলার 11 জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার এবং 21 দরিদ্র মেধাবী নারী শিক্ষার্থীকে সাইকেল উপহার দিয়েছে উপজেলা প্রশাসন। সকালে উপজেলা প্রশাসন কার্যালয় চত্বরে উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম শাকাপি ইবনে সাজ্জাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা সাইদুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মা ও অভিভাবক সমাবেশ হয়েছে। সকালে ঝিকিরা বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে শিক্ষার্থীদের উপস্থিতি, শৃঙ্খলা, নৈতিকতা ও শিক্ষা উন্নয়নে অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা হারুনুর রশিদ। সমাবেশে শিক্ষক ও ছাত্রছাত্রী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে 15 দিন ব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। সকালে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে উপজেলার বোয়ালিয়া বিএল উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়। ইউপি সদস্য আবুল কালাম আজাদের সভাপতিত্বে এই ক্যাম্পের উদ্বোধন করেন বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামিউল ইসলাম শ্যামল। ফুটবল ক্যাম্পে মোট 60 জন খেলোয়াড় প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে।